শাশুড়ি সুধা দেবীর ফরমাস খাটতে খাটতে তনিমার জীবন যেন নাজেহাল হয়ে উঠেছিল। বিয়ের পর থেকেই সে লক্ষ্য করছিল সুধা দেবী ধীরে ধীরে সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দিতে চাইছেন। কোনো কাজই তিনি করতে চান না। কিছু বলতে গেলেই একটাই কথা, কোমরের ব্যথাটা আজ খুব বেড়েছে জানো বৌমা। সকালে স্বামী সুমনের অফিসের প্রস্তুতি, সবার জলখাবার, শ্বশুরমশাইকে সময় মতো খাবার ও ওষুধ দেয়া, দুপুরের রান্না, সব কিছুই একা হাতে সামলাতে হতো তনিমাকে। বিয়ের প্রথম 1 মাস সব কিছু বেশ ভালোই চলছিল, কিন্তু তারপর থেকেই শাশুড়ির এই বদলানো আচরণ চোখে পড়তে শুরু করে তার। মজার বিষয় হলো, সুমন অফিস থেকে বাড়ি ফিরলেই সুধা দেবী এমন ভাব করতেন যেন গোটা সংসার তিনি একা সামলাচ্ছেন। একদিন সকালে তনিমা রান্নাঘরে দাঁড়িয়ে সুমনের অফিসের টিফিন তৈরি করছিল। ঠিক তখনই সুধা দেবীর ডাক শোনা গেল, বৌমা, আমাকে আর 1 কাপ চা করে দাও তো, মাথাটা আজ ভীষণ ধরেছে। তনিমা বিরক্ত হলো, কারণ এর আগেই তিনি 2 কাপ চা খেয়ে ফেলেছেন। এই চায়ের ফরমাস সারা দিন ধরেই চলতে থাকে। হঠাৎ ঘর থেকে শ্বশুরমশাই অতীশবাবুর গলা শোনা গেল, চাটা তুমি নিজেও তো বানিয়ে নিতে পারো, মেয়েটা সারাদিন খেটে চলে, তোমাকে তো দেখি কুটোটাও নাড়তে না। কথা শুনে সুধা দেবী রেগে গেলেন। ঘরে বৌমা এনেছি কি করতে? এতদিন সংসারের জন্য খেটেছি, এবার সমস্ত দায়িত্ব ওকেই নিতে হবে। অতীশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটার বিয়ে হয়েছে মাত্র 3 মাস। আমার বিয়ের পর তো আমার মা তোমার ঘাড়ে 3 মাসের মধ্যেই সংসারের সব কাজ চাপিয়ে দেননি। ঠিক তখনই তনিমা চায়ের কাপটা এনে সুধা দেবীর হাতে দিল। তিনি কাপটা নিয়ে স্বামীর দিকে বিরক্ত চোখে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। অসহায় অতীশবাবু আর কীই বা করবেন? অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটা চলাও করতে পারেন না। একসময় ব্যাংকের চাকরি করতেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর জীবনটাই বদলে যায়। এখন চিকিৎসার পাশাপাশি চলছে ফিজিওথেরাপি। তনিমা মানুষটাকে ভীষণ ভালোবাসত। বিয়ের পর এই বাড়িতে এসে বাবার মতো স্নেহ পেয়েছিল তার কাছ থেকে। তাই দিনের সব কাজ শেষ করার পর শ্বশুরমশাইকে নিজেই হাঁটাচলা করাতো, ওষুধ খাওয়াতো, যত্ন নিত। অন্যদিকে সুধা দেবীর বেশিরভাগ সময় কাটতো টিভির সিরিয়াল দেখে অথবা নিজের বোনের সঙ্গে ফোনে গল্প করে। একদিন তনিমার শরীর খুব খারাপ হলো, ঠান্ডা লেগে জ্বর জ্বর ভাব। মাথা যন্ত্রণায় সে বিছানা থেকে উঠতেই পারছিল না। সকালবেলা সুমন মায়ের ঘরে গিয়ে বলল, মা, তনিমার শরীরটা খুব খারাপ, আমি আজ অফিস থেকে ফিরে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। সুধা দেবী সঙ্গে সঙ্গে বললেন, তাহলে রান্নাবান্না কি হবে? তুই তো জানিস আমার হাঁটুর ব্যথা, আমি দাঁড়াতেই পারি না। তোর বাবারও কত কাজ। সুমন বলল, একটা দিন কষ্ট করে সামলে নাও মা, ডাক্তার দেখিয়ে ওষুধ খেলেই ও ঠিক হয়ে যাবে। না না, বরং হোটেল থেকে খাবার আনিয়ে নে। ঠিক আছে, আমি অর্ডার করে দিচ্ছি। এই বলে সুমন অফিসে বেরিয়ে গেল। ঘরের ভেতর শুয়ে সব কথা শুনছিল তনিমা।
মনটা ভীষণ খারাপ হয়ে গেল তার। মাত্র একদিন অসুস্থ হওয়ার পরও শাশুড়ি মায়ের অভিনয় বন্ধ হলো না। এরপর কিছুদিন কেটে গেল। তনিমা সুস্থ হয়ে উঠল। ঠিক সেই সময় বাড়িতে এলেন সুধা দেবীর বোন অবন্তী দেবী। দুই বোন একসঙ্গে বসলে গল্প যেন আর শেষই হতে চায় না। ইদানিং তনিমা লক্ষ্য করছিল সুধা দেবী ঘর থেকেই বের হচ্ছেন না। আগে অন্তত রান্না হয়ে গেলে বাসন ধোয়ার কাজে হাত লাগাতেন, এখন সেটুকুও করেন না। উল্টে তনিমাকেই আদেশ করেন। সেদিন দুই বোন গল্প করছিলেন। সুধা দেবী ডাকলেন, তনিমা, 2 কাপ চা বানিয়ে আনো তো। আর তোমার মাসিমার পনিরের পকোড়া খেতে ইচ্ছে করছে। তনিমা চুপচাপ সব করে দিল, কারণ সে সংসারটাকে ভালোবাসত। স্বামী শ্বশুর সবাইকে আপন মনে করত, কোনো অশান্তি সৃষ্টি করতে চায়নি কখনো। কিন্তু সেদিন চা নিয়ে ঘরে ঢুকতে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে এমন কিছু শুনল যা তার পৃথিবীটাই বদলে দিল। অবন্তী দেবী বলছিলেন, দিদি, কি বলেছিলাম? আমার টোটকাটা কাজে দিয়েছে তো? তোকে না বলেছিলাম ছেলের বিয়ে দিয়েছিস, এবার কাজ করবি কেন? সব দায়িত্ব ছেলের বউয়ের ওপর চাপিয়ে দিয়ে আরামে থাকবি। সুধা দেবী হেসে বললেন, সত্যি বলছি বোন, তুই বুদ্ধিটা না দিলে হয়তো আজও আমাকে খেটে মরতে হতো। অবন্তী দেবী আবার বললেন, আমি তো ঠিক এইভাবেই করেছি। আমার বৌমাও এখন সব কাজ শিখে গেছে। আর গ্রামের মেয়ে বিয়ে দিয়ে ঘরে আনলে সুবিধে বেশি। ওরা একটু বোকা হয়, সহজে কিছু বুঝতে পারে না। কথাগুলো শুনে তনিমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে এতদিনের অসুস্থতা, কোমর ব্যথা, হাঁটুর যন্ত্রণা সবই ছিল অভিনয়। সকালে তখন প্রায় 9টা বাজে। রান্নাঘরে ব্যস্ত তনিমা। শাশুড়ি সুধা দেবী এবং মাসি শাশুড়ি অবন্তী দেবীর আদেশে সে লুচি আর বেগুন ভাজা তৈরি করছে। অন্যদিকে দুই বোন আরাম করে বসে টিভিতে সিরিয়াল দেখছেন, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ। দিনের পর দিন একই ঘটনা চলছিল, একটার পর একটা ফরমাস। কখন তনিমা খায়, কখন বিশ্রাম নেয়, সেদিকে কারো কোনো নজর নেই। যেন সংসারে তার একটাই পরিচয়, কাজ করার মানুষ। কিন্তু সেদিন আড়াল থেকে দুই বোনের কথোপকথন শোনার পর তনিমা সিদ্ধান্ত নিয়েছিল, এই মানুষ দুজনকে তাদের ভুল বুঝতে শেখাতেই হবে। এরই মধ্যে বর্ষাকাল শুরু হলো। একদিন বাজার থেকে সুমন বড় বড় 2টো ইলিশ মাছ কিনে আনলো। ইলিশ মাছ কাটা, বাছা আর রান্না করা যে কত ঝক্কির কাজ, তা বাঙালি বাড়ির সবাই জানে। মাছ দুটো দেখে তনিমার মাথায় একটা পরিকল্পনা এলো। আজ ইলিশ মাছের রান্নাটা সে শাশুড়ি এবং মাসি শাশুড়িকে দিয়েই করাবে। সুমনের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে সে রান্নাঘরে রেখে দিল। ঠিক তখনই সুধা দেবীর গলা শোনা গেল, বৌমা, জলখাবার হয়ে গেলে তোমার মাসিমাকে দিয়ে যেও। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি। কিছুক্ষণ পরে তনিমা ট্রেতে করে লুচি আর বেগুন ভাজা নিয়ে ঘরে গেল। খাবার রেখে যখন ফিরে আসছিল, ঠিক তখনই হঠাৎ মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দুই বোন চমকে উঠে দাঁড়ালেন। সুমনও দৌড়ে এসে তনিমাকে তুলে নিজের ঘরের বিছানায় শুইয়ে দিল। চোখে মুখে জল ছিটানোর পর
ধীরে ধীরে তনিমার জ্ঞান ফিরল। সুমন উদ্বিগ্ন গলায় বলল, তুমি এখন একদম বিশ্রাম নেবে, কোনো কাজ করবে না। কিন্তু কথাটা শেষ হতে না হতেই সুধা দেবী বলে উঠলেন, বৌমা বিশ্রাম নিলে রান্নাটা কে করবে? সুমন এবার একটু বিরক্ত হয়েই বলল, প্রতিদিন তো সব কাজ তনিমাই একা সামলায়, আজ না হয় তুমি আর মাসি মিলে সামলে নাও। আর হ্যাঁ, বাজার থেকে দুটো বড় ইলিশ এনেছি, ইলিশ ভাপা আর ইলিশের ডিমের বড়া বানিও। কথা শুনে দুই বোনের মুখের রং বদলে গেল। সুধা দেবী মাথায় হাত দিয়ে বললেন, ইলিশ মাছ? ওটা কাটা বাছা কত ঝামেলার কাজ। তারপর বোনের দিকে তাকিয়ে বললেন, অবন্তী, তুই তো ইলিশ খুব ভালো রান্না করিস, তুই মাছটা কেটে বেছে রান্নাটা বরং তুই সামলে নে, আমি বাকি কাজ করি। অবন্তী দেবী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, আমি তোর বাড়িতে বেড়াতে এসেছি আর তুই আমাকে রান্না করতে বলছিস? তোর বৌমা এতদিন রান্না করেছে, আজ না হয় তুই কর। তোর হাতের রান্নাটাও তো খেতে ইচ্ছে করে। সুমন মুখ চেপে হাসল, তারপর জলখাবার খেয়ে অফিসে বেরিয়ে গেল। ঘরে শুয়ে সব শুনছিল তনিমা। রান্নাঘরে দুই বোনের ঝগড়া তখন তুঙ্গে। অবশেষে কোনো রকমে তারা রান্নাঘরে ঢুকলেন। ইলিশ মাছ কাটতে গিয়ে তাদের অবস্থা একেবারে নাজেহাল। ঘামে দুজনেরই অবস্থা খারাপ। মাছের কাঁটা হাতে ফুটেছে। একসময় সুধা দেবী বিরক্ত হয়ে বললেন তার বোন অবন্তীকে, তোর কথা শুনে কাজ করা বন্ধ করেছিলাম, দেখছিস তো এখন কি অবস্থা, কাজের মধ্যে থাকলে অন্তত এত কষ্ট হতো না। অবন্তী দেবী বললেন, আমি কি জানতাম এমন হবে? এই মাছ বাছতে গিয়েই বুঝছি কতদিন কোনো কাজ করিনি, সারাদিন পাখার নিচে বসে থেকে থেকে শরীরটাই অকেজো হয়ে গেছে। কোনো রকমে তারা ইলিশ ভাপা আর ডিমের বড়া তৈরি করলেন। সেদিন সুমনও অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল। তনিমাকে নিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে বলল, মা, আগে তনিমাকে খাবার দাও। সুধা দেবী খাবার বেড়ে দিলেন। সুমন প্রথম গাস মুখে দিয়েই ভুরু কুঁচকে ফেলল। এটা কি রান্না করেছ মা? এত ভালো ইলিশ মাছ আনলাম আর নুনে একেবারে ডুবিয়ে ফেলেছ? সুধা দেবী অপ্রস্তুত হয়ে বললেন, অনেক দিন রান্না করিনি তো বাবা, তাই হয়তো। তখন তনিমা শান্ত গলায় বলল, তবুও মা অনেক কষ্ট করে রান্না করেছেন, কতদিন অভ্যাস নেই, তা সত্ত্বেও চেষ্টা করেছেন। তনিমার শ্বশুর অতীশবাবু মৃদু হেসে বললেন, তাই তো বলি, কাজের মধ্যে থাকতে হয়, শরীরও ভালো থাকে, হাতের কাজও ঠিক থাকে। কথাটা শুনে সুধা দেবী অতীশবাবুর দিকে তাকিয়ে মুখটা বাঁকিয়ে নিলেন। অন্যদিকে অবন্তী দেবীও মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন। খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পর অবন্তী দেবী বললেন, দিদি, আমি আজ বিকেলেই বাড়ি চলে যাব। সুধা দেবী অবাক হয়ে বললেন, কেন রে, তুই তো বলেছিলি আরও কয়েকদিন থাকবি। অবন্তী দেবী হেসে বললেন, না রে, বাড়ি যেতে হবে, বৌমা একা আছে। কিন্তু মনে মনে তিনি ভাবছিলেন, এখানে আর থাকা যাবে না, তা না হলে দিদির সঙ্গে সব কাজেই হাত লাগাতে হবে। পরদিন সকালেই তিনি ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে গেলেন। এরপর কয়েকদিন সুমনের বারণে তনিমা রান্নাঘরে ঢোকেনি।
সব কাজ একাই করতে হলো সুধা দেবীকে। কয়েকদিনের মধ্যেই তিনি হাঁপিয়ে উঠলেন। অবশেষে একদিন তিনি সুমনকে বললেন, বাবা, তনিমা তো এখন অনেকটাই সুস্থ। আমি ভাবছি তোমার মাসির বাড়িতে কয়েকদিন ঘুরে আসি। সুমন হেসে বলল, ঠিক আছে মা, ঘুরে এসো। পরদিন সুধা দেবী বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু সেখানে পৌঁছে তিনি এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তার চোখ কপালে উঠল। অবন্তী দেবী রান্নাঘরে দাঁড়িয়ে দুপুরের রান্না করছেন, আর তার বৌমা শর্মিষ্ঠা ড্রয়িং রুমে বসে নিজের ছেলেকে খাওয়াচ্ছে। দৃশ্যটা দেখে সুধা দেবীর ভ্রু কুঁচকে গেল, কারণ অবন্তী তো তাকে সবসময় বলেছিল তার বৌমাই সংসারের সমস্ত কাজ করে, সে নিজে নাকি পায়ের ওপর পা তুলে বসে থাকে। এমন সময় শর্মিষ্ঠা সুধা দেবীকে দেখতে পেল। মুখে হাসি ফুটিয়ে এগিয়ে এসে বলল, আরে মাসিমা, আপনি এসেছেন, ভেতরে আসুন। সুধা দেবী ভেতরে ঢুকতেই শর্মিষ্ঠা তাকে সোফায় বসিয়ে এক গ্লাস জল আর কিছু মিষ্টি এনে দিল। তারপর রান্নাঘরের দিকে গিয়ে বলল, মা, আপনার দিদি এসেছেন। কথা শুনে অবন্তী দেবী তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। দুই বোনের অনেকক্ষণ গল্প হলো, কিন্তু গল্প করতে করতেও অবন্তী দেবী বারবার রান্নাঘরে যাচ্ছেন, রান্না দেখছেন, আবার ফিরে আসছেন। সব কিছুই সুধা দেবী লক্ষ্য করছিলেন। দুপুরে সকলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর অবন্তী দেবী নিজের ঘরে এলে সুধা দেবী আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, হ্যাঁ রে বোন, তুই তো বলেছিলি তোর বৌমাই সব কাজ করে, আমি তো এসে দেখছি বেশিরভাগ কাজ তুই নিজেই সামলাচ্ছিস। প্রশ্ন শুনে অবন্তী দেবী একটু অপ্রস্তুত হয়ে গেলেন। না মানে আসলে। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, দেখ দিদি, একটা কথা বুঝেছি, পরের বাড়ির মেয়েটাকে ভালোবাসলে শেষ পর্যন্ত আমাদেরই ভালো হয়। বয়স বাড়ছে, আজ না হয় আমি পারছি, কিন্তু কাল যখন পারবো না, তখন তো এই বৌমাটাই আমার ভরসা হবে। সুধা দেবী চুপ করে শুনতে লাগলেন। অবন্তী আবার বললেন, তাই এখন যতটা পারি ওর সঙ্গে হাত মিলিয়ে কাজ করি, এতে ওরও চাপ কমে আর সম্পর্কটাও ভালো থাকে। ঠিক তখনই ঘরের সামনে দিয়ে যাচ্ছিল শর্মিষ্ঠা। কথাগুলো তার কানে চলে গেল। কিছুক্ষণ পরে অবন্তী দেবী অন্য কাজে ব্যস্ত হলে শর্মিষ্ঠা সুধা দেবীর কাছে এসে বসল। মৃদু হেসে বলল, মাসিমা, একটা কথা বলবো? হ্যাঁ বলো মা। মা একটা ভুল করেছিল, সেই ভুলটা অন্তত আপনি করবেন না। সুধা দেবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ভুল? শর্মিষ্ঠা শান্ত গলায় বলল, আমি যখন নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম, তখন মা সংসারের প্রায় সব দায়িত্ব আমার ওপর চাপিয়ে দিয়েছিলেন। প্রথমে কিছু বলিনি, কিন্তু পরে বুঝিয়েছিলাম বউকে কাজের মানুষ ভাবলে চলবে না। সুধা দেবী নীরবে শুনছিলেন। শর্মিষ্ঠা আবার বলল, পরের বাড়ির মেয়েদের ওপর যত বেশি জোর খাটানো হবে তারা ততই দূরে সরে যাবে, কিন্তু ভালোবাসা দিলে তারা নিজেরাই সংসারের দায়িত্ব নেয়। একটু থেমে সে বলল, বয়সকালের ছেলে যতটা না পাশে থাকে তার চেয়ে অনেক বেশি সময় পাশে থাকে বৌমা। তাই তাকে মানুষ হিসেবে সম্মান দেওয়াটা খুব জরুরি।
কথাগুলো সুধা দেবীর বুকের ভেতর কোথাও গিয়ে লাগলো। তিনি বুঝতে পারলেন শর্মিষ্ঠা আসলে তনিমার কথাই তাকে পরোক্ষে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু তিনি জানতেন না তাদের কথোপকথনের অনেকটাই আড়াল থেকে শুনে ফেলেছেন অবন্তী দেবী। সেদিন রাতে অবন্তী দেবী নিজের ঘরে সুধা দেবীকে ডেকে বললেন, দিদি, তুই কালই বাড়ি ফিরে যা। সুধা দেবী বললেন, কেন? কারণ ভুলটা আমিই করেছিলাম। তোকে ভুল পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আমি চাই না সেই ভুলের জন্য তোর সংসার নষ্ট হোক। সুধা দেবী চুপ করে রইলেন। অবন্তী দেবী আবার বললেন, সময় থাকতে সম্পর্কগুলোকে আগলে রাখ, না হলে একদিন খুব আফসোস করতে হবে। সারা রাত সুধা দেবী ঘুমোতে পারলেন না। তনিমার হাসি মুখ, তার নির্লস পরিশ্রম, অসুস্থ শ্বশুরের যত্ন নেয়া, সব কিছু বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগল। পরদিন সকালে তিনি বাড়ি ফিরে এলেন। বাড়িতে ঢুকেই দেখলেন তনিমা সবার জলখাবার তৈরি করে দুপুরের রান্নার জন্য সবজি কাটছে। সুধা দেবীকে দেখেই তনিমা উঠে দাঁড়ালো। এক গ্লাস জল এনে বলল, মা, অনেকটা পথ এসেছেন, আগে জলটা খেয়ে একটু বিশ্রাম নিন। সুধা দেবীর বুকটা হঠাৎ কেঁপে উঠল। যে মেয়েটার ওপর এতদিন অন্যায় করেছেন, সেই মেয়েটাই আজও তাকে এত সম্মান করছে। জল খেয়ে তিনি ধীরে ধীরে বললেন, মা, তুমি তো একাই সব সামলাও, আজ তুমি একটু বিশ্রাম নাও, দুপুরের রান্নাটা আমি করব। তনিমা অবাক হয়ে তার দিকে তাকালো। তারপর মৃদু হেসে বলল, একাই কেন মা, আমরা দুজনে মিলে করব, তাহলে কারো ওপরই বেশি চাপ পড়বে না। সুধা দেবীর চোখ ভিজে উঠল। সেদিন থেকে সংসারের ছবিটা বদলে গেল। তনিমা আর একা নয়, সুধা দেবীও তার পাশে দাঁড়ালেন। দুজনে মিলে সংসারের কাজ ভাগ করে নিতে লাগলেন। অতীশবাবু হাসি মুখে সেই পরিবর্তন দেখলেন। সুমনও অনেক দিন পর বাড়ির শান্ত পরিবেশ ফিরে পেল। আর সুধা দেবী বুঝলেন, সংসার কখনো একজনের কাঁধে চাপিয়ে দেওয়ার জিনিস নয়। সংসার টিকে থাকে ভাগ করে নেওয়া দায়িত্ব, সম্মান আর ভালোবাসার ওপর। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আরও ভালো ভালো গল্প পাঠ করার জন্য আমরা উৎসাহিত পাই। কলমে বর্ষা ঘোষ, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।